বর্তমান সময়ে বাংলাদেশের ফুটবলের ব্যাপারে কোনো কথা উঠলেই মনের ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস চলে আসে। 210টি দেশের মধ্যে যখন 183তম স্থানে নিজের দেশ থাকে তখন দীর্ঘ নিঃশ্বাস আসাটাই স্বাভাবিক। যে দেশের মানুষ ফুটবলে পাগল, বিশ্বকাপের সময় অন্য দেশের পতাকায় দেশের আকাশ ছয়লাভ হয়ে যায়, সেই দেশেরই এমন করুণ অবস্থা সত্যিই মেনে নেওয়া কষ্টকর। অবস্থা এতটাই খারাপ দিকে গিয়েছে যে এখন আমরা সাব চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের বাধাই পেরোতে পারি না। বিশ্বকাপ তো দুঃস্বপ্ন। যে ভুটানকে আগে গুনে গুনে গোল দিত বাংলাদেশ, সেই ভুটানের কাছেই হেরে 2 বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে ছিটকে যেতে হয়। অবস্থাটা কিন্তু সবসময় এমন বিবর্ণ ছিল না। কাজী সালাউদ্দিন, সালাম মুর্শেদি, বাদর রায়, সাব্বির, মুমেন মুন্নাদের যুগে এদেশের ফুটবলে অন্যরকম একটা আমেজ ছিল। সেই প্রজন্মের হাত ধরে 1980 সালে এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিল বাংলাদেশ। সেই সোনালী দিনের পরেও আমাদের দেশের জাতীয় দলের পারফরমেন্সের ছক বেশ উঁচুতে ছিল এবং এরপরের প্রজন্মের হাত ধরেই আজ থেকে 21 বছর আগে ঘরের মাঠে অনুষ্ঠিত সাব চ্যাম্পিয়নশিপে সেই অসাধারণ সাফল্য অর্জন করেছিল বাংলাদেশ। আমাদের দেশের ফুটবলের সবচেয়ে বর্ণিল সেই টুর্নামেন্টের গল্পই জানবো আজ। একটু সময় চেয়ে নিচ্ছি, নতুন একটা জার্নি শুরু করেছি, আশা করি আপনাদের পাশে পাবো, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। ধন্যবাদ। 1995 সাল থেকে সাব চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হলেও বাংলাদেশ প্রথমবারের মতো সাব চ্যাম্পিয়নশিপের আয়োজক হয় 2003 সালে। এর আগে অনুষ্ঠিত 4 আসরের বাংলাদেশের সর্বোচ্চ অর্জন ছিল রানার্স আপ হওয়া, তাই ঘরের মাঠে ভালো কিছু করার তাড়াটা সেবার বেশ ভালোভাবেই ছিল। সে সময় দলে 80 দশকের মতো অত তারকা ছড়াছড়ি ছিল না, তবে যারা ছিল তাদের নিয়ে দল গুছিয়ে আনার চেষ্টা চালাচ্ছিলেন বাংলাদেশ তৎকালীন কোচ জর্জ কর্টন। এই অস্ট্রিয়ান বাংলাদেশকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করতেন। রক্ষণভাগ ঠিক থাকলে সাফল্য আসবে, এটাই ছিল জর্জ কর্টনের বিশ্বাস। এ কারণে সেই আসরে তিনি বাংলাদেশকে 5-3-2 ফরমেশনে খেলার সিদ্ধান্ত নেন। গোলবারের নিচে ছিলেন দেশের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক আমিনুল হক। দলে 3 সেন্টার ব্যাক হিসাবে নজরুল, সুজন এবং অধিনায়ক রজনীকান্ত বর্মনের মতো 3 বিশ্বস্ত সৈন্যের উপর ভরসা রেখেছিলেন তিনি। 2 উইং ব্যাক হিসাবে হাসান আল মাহমুদ ও পারভেজ বাবুর উপর দায়িত্ব ছিল কিছুটা বেশি, কারণ 5-3-2 এর বদলে যখন বাংলাদেশ 3-5-2 ফরমেশনে খেলত তখন 2 উইং ব্যাককে ওভারল্যাপ করে উপরে উঠে যেতে হতো। সেন্ট্রাল মিডের দায়িত্ব ছিলেন আরিফ খান জয় ও মতিউর মুন্না। আরমান মিয়া ছিলেন দলের প্লেমেকার। আরমানের সৃজনশীল সব পাস বাংলাদেশের অধিকাংশ আক্রমণের উৎস ছিল। আর স্ট্রাইকার হিসাবে আলফাজের সঙ্গী ছিলেন কাঞ্চন। সব মিলে বেশ ভারসাম্যপূর্ণ একটা দল দাঁড় করিয়েছিলেন জর্জ কর্টন। এ কারণে ঘরের মাঠে অনুষ্ঠিত সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছিল অন্যতম ফেভারিট। 8 দল নিয়ে শুরু হয়ে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশ ছিল বি গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে ছিল নেপাল, মালদ্বীপ ও ভুটান। অন্যদিকে গ্রুপ এতে ছিল পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। 2003 সালের 11 জানুয়ারি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। শক্তির বিচারে নেপালের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ, তাই জয়টাও প্রত্যাশিতই ছিল। সেই প্রত্যাশা পূরণের কাজটা সহজ করে দেন আলফাজ আহমেদ। 30 মিনিটে তার করা গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বাকিটা সময় নিজেদের রক্ষণ অক্ষুণ্ণ রাখলে 1-0 গোলে জয় নিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল মালদ্বীপের সাথে। প্রথম ম্যাচে ভুটানকে 6 গোল দেওয়া মালদ্বীপ মোটেও সহজ প্রতিপক্ষ ছিল না। হাড্ডাহাড্ডি সেই ম্যাচে দলের ত্রাণকর্তা হয়ে হাজির হন আরিফ খান জয়। 89 মিনিটে তার করা একমাত্র গোলেই মালদ্বীপের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। আগের 2 ম্যাচ জিতে সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে দলের বেশ কিছু নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেয় বাংলাদেশ। অবশ্য দুর্বল ভুটানের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের সেই একাদশই যথেষ্ট ছিল। ফরহাদের জোড়া গোল ও কাঞ্চনের গোলে ভুটানকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করে বাংলাদেশ। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে 3 ম্যাচে 5 গোলের বিপরীতে কোনো গোল খায়নি বাংলাদেশ। আর এই গ্রুপ থেকে 3 ম্যাচে 2 জয় নিয়ে সেমিতে জায়গা করে নেয় মালদ্বীপও। অপরদিকে গ্রুপ এ থেকে পাকিস্তান এবং ভারত সেমিতে জায়গা করে নেয়, যেখানে 9 পয়েন্টস নিয়ে পাকিস্তান হয় গ্রুপ চ্যাম্পিয়ন এবং 6 পয়েন্টস নিয়ে ভারত হয় রানার্স আপ। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও সেমিফাইনালে ভারতের মতো কঠিন প্রতিপক্ষ পায় বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় এমনিতেই ভারত শক্তিমত্তায় তুলনামূলকভাবে অনেক বেশি এগিয়ে ছিল। তাছাড়া সাপের আগের 4 আসরের মধ্যে 3 বারই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তাই গ্রুপ পর্বের অসাধারণ খেলা সত্ত্বেও এ ম্যাচে বাংলাদেশের জয়ের ব্যাপারে জোর গলায় বলতে পারার লোক খুব কমই ছিল। কিন্তু ঘরের মাঠে ভারতকে হারানোর এই মোক্ষম সুযোগ কাজে লাগাতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল বাংলাদেশ দল। প্রথম 2 ম্যাচের একাদশ নিয়ে কোটানের প্রিয় 5-3-2 ফরমেশনেই এই ম্যাচ খেলতে নামে বাংলাদেশ দল। রেফারির বাঁশি বাজার সাথে সাথে শুরু হয় খেলা। হাড্ডাহাড্ডি খেলার প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দল। দ্বিতীয়ার্ধে খেলার গতিপথ থেকে কৌশলে পরিবর্তন আনেন কোটান। লেফট ব্যাক পারভেজ বাবুকে উঠিয়ে আগের ম্যাচে জোড়া গোল করা ফরওয়ার্ড ফরহাদকে নামান। আর তার নেওয়া ঝুঁকিটাই কাজে লেগে যায়। খেলার 77 মিনিটে আরমানের নেওয়া কর্নারে হেড করে গোল করে বাংলাদেশকে 1-0 গোলে এগিয়ে দেন কাঞ্চন।
কাঞ্চনের এই গোলের পর মনে হচ্ছিল বাংলাদেশের ফাইনাল খেলাটা বুঝি শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু 81 মিনিটে ভারতের আলবিটো ডি সোজা আচমকা এক শটে করা গোলে খেলায় 1-1 গোলের সমতায় চলে আসে। এই গোলের সাথে সাথে পুরো স্টেডিয়ামে নেমে আসে শ্মশানের শূন্যতা। বাকি সময়ে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও গোল করতে পারেনি কোনো দল। ফলে নির্ধারিত সময়ের খেলা 1-1 ড্র হয়। খেলা গড়ায় অতিরিক্ত সময়। তখন ছিল গোল্ডেন গোলের নিয়ম, অর্থাৎ অতিরিক্ত 30 মিনিটে যারা প্রথমে গোল করবে তারাই জয়লাভ করবে। অতিরিক্ত সময়ে দর্শকের উত্তেজনার পারদ অন্য মাত্রায় চলে যায়, কারণ একটি মাত্র গোল তখন সবকিছুর ব্যবধান গড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। শুরু হলো অতিরিক্ত সময়ের খেলা। দুই দলই নিজেদের রক্ষণ সামলে আক্রমণ ওঠার চেষ্টায় ব্যস্ত। তবে সেই চেষ্টা বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি বাংলাদেশের মিডফিল্ডার মতিউর মুন্না। খেলার 98 মিনিট প্রায় 20 গজ দূর থেকে দূরপাল্লার এক শট নেন মুন্না। তার অসাধারণ সেই শটে মহাকাঙ্ক্ষিত গোল্ডেন গোল পেয়েছে বাংলাদেশ। স্টেডিয়াম ভর্তি পুরো দর্শক এই গোলের পর আনন্দে মাতোয়ারা হয়ে যায়। বহু চেষ্টার পর অবশেষে সাব ফুটবলে ভারতবধ। ফাইনালে যাওয়ার আনন্দের সাথে এই ভারতবধের আনন্দ সবার মনে প্রায় দ্বিগুণ খুশি নিয়ে আসে। অপরদিকে পাকিস্তানকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে উঠে যায় মালদ্বীপ। 20 জানুয়ারি 2003 ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও মালদ্বীপ। নিজেদের ঘরের মাঠ এবং প্রথম ম্যাচে তাদের বিপক্ষে 1-0 গোলে ম্যাচ জিতায় বাংলাদেশ ছিল বেশ আত্মবিশ্বাসী। দুটো কার্ড নিষেধাজ্ঞায় দলের নিয়মিত অধিনায়ক রজনীকান্ত বর্মনের না থাকা এবং ইনজুরি সংখ্যায় থাকা গোলরক্ষক আমিনুলকে নিয়ে বেশ চিন্তিত ছিল বাংলাদেশ। সবাই ধরে নিয়েছিল আমিনুল বুঝি এই ম্যাচ খেলতেই পারবেন না। কিন্তু দেশের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে কিছুতেই মিস করতে চাইছিলেন না আমিনুল। তাই ব্যথানাশক ইঞ্জেকশন নিয়েই ফাইনাল খেলতে নামেন। সাদা নীল জার্সির বাংলাদেশকে সমর্থন জানাতে বঙ্গবন্ধু স্টেডিয়াম সেদিন কানায় কানায় পরিপূর্ণ ছিল। খেলার 12 মিনিটে স্বাগতিক দর্শকদের আনন্দে ভেসে যাওয়ার সুযোগ করে দেন বাংলাদেশের স্ট্রাইকার রুকনুজ্জামান কাঞ্চন। বাম প্রান্ত থেকে ডি বক্সে বাড়িয়ে দেওয়া বল ওয়ান টাচ শটে জালে জড়িয়ে বাংলাদেশকে 1-0 গোলে এগিয়ে দেন কাঞ্চন। গোল পাওয়ার পর আত্মবিশ্বাসী বাংলাদেশ মালদ্বীপের উপর আরও চড়াও হয়ে খেলতে থাকে। কিন্তু প্রথমার্ধে আর কোনো গোল আদায় করতে পারেনি স্বাগতিক দল। দ্বিতীয়ার্ধে লিড ধরে রাখা লোকে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে বাংলাদেশ। আর এই সুযোগে আক্রমণের দ্বার বাড়ায় মালদ্বীপ। সেটার ফলাফলও খুব দ্রুত পেয়ে যায় মালদ্বীপ। ডান প্রান্ত থেকে ক্রস আচমকা আলী উমারের পা ছুঁয়ে জালে জড়ালে খেলায় 1-1 গোলে সমতায় ফিরে আসে। এই গোলের পর 5-3-2 এর বদলে 3-5-2 ফিরে গিয়ে আবারও আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে বাংলাদেশ। কিন্তু গোলের দেখা আর কিছুতেই পাচ্ছিল না বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত 90 মিনিটের খেলা 1-1 গোলেই শেষ হয় এবং খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি কোনো দল। ফলে শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে। বাংলাদেশের হয়ে প্রথম 2 শটে গোল করেন নজরুল এবং ফরহাদ। মালদ্বীপের আহমেদের শট আমিনুল ঠেকাতে না পারলেও আশরাফ লতিফের নেওয়া শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন আমিনুল। আমিনুলের সেই সেভের কারণে শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। এরপর বাংলাদেশের হাসান আল মাহমুদ এবং মাহমুদুল হাসান দলের হয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ পেনাল্টি শটে গোল করেন। অন্যদিকে মালদ্বীপও পরপর 2 শটে গোল করেন। জমে ওঠে খেলা গড়ায় পঞ্চম শটে। ভাগ্য নির্ধারণী সেই শটে বাংলাদেশে গোল করতে পারলেই কাঙ্ক্ষিত শিরোপা চলে আসবে বাংলাদেশের দখলে। পঞ্চম শট নিতে আসেন সুজন। পুরো স্টেডিয়ামে তখন পিনপিতন নীরবতা। অনেকে আবার এক মনে প্রার্থনায় মগ্ন, সুজন কি পারবে পেনাল্টি থেকে গোল করে পুরো দেশকে আনন্দে মাতাতে। সুজন শট নিলেন ডান দিকে, কিন্তু গোলরক্ষক ঝাঁপ দিলেন উল্টো দিকে। বল জালে জড়ানোর সাথে সাথে বাঁধনহারা উল্লাসে মেতে উঠল পুরো স্টেডিয়াম। ওইদিকে গোল করার সাথে সাথে জার্সি খুলে ভোট দৌড় দিয়েছে সুজন। স্টেডিয়ামে 46,000 দর্শক বাংলাদেশ গর্জনের জন্য পুরো দেশকে কাঁপিয়ে দিচ্ছিলেন। বহু অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাব চ্যাম্পিয়নশিপ অবশ্যই বাংলাদেশের ঘরে। সেই অপেক্ষার অবসানে এরকম বাঁধভাঙা উল্লাসিত স্বাভাবিক। স্বপ্ন পূরণের সেই স্বর্ণালী সন্ধ্যার কথা মনে পড়লে আজও এদেশের মানুষ ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন। কিন্তু সেই দেশের ফুটবল আজ কোথায়? সারা বছর ইউরোপীয় ফুটবলে বধ হয়ে থাকা ছেলেটা জানে তো দেশের ফুটবলের খবর। দেশের মানুষ ব্রাজিল আর্জেন্টিনার বিভেদ ভুলে সবাই একসাথে আবারও বাংলাদেশ বলে উল্লাস করবে। সেটাই আমাদের প্রত্যাশা।